আমার মাথায় কিছু কাজ করতেছে না, তুমি স্যার। কিছু করতে পারবা? এক কাপ চা খান, খাইলে ভালো লাগবে স্যার। আরে জানতো আপনাকে বলছি চা খাবো না, আপনাকে বারবার বলছি না চা খাবো না, তারপর কেন ডিস্টার্ব করতেছেন? স্যার, এটা আপনি কি করলেন স্যার? স্যার, একজন গরিব মহিলা চাগুলো এভাবে নষ্ট করে ফেললেন। আপনি চুপ করেন। এই তোমার চায়ের ফ্লাক্সে কত টাকা চা ছিল? কেন স্যার, আপনি চায়ের দাম দিয়ে দিতে চান? চা না খেয়ে চায়ের দাম দিয়ে দিবেন? হ, আপনি তো আজকে অনেক বড় অফিসার, চায়ের দাম খুব সহজেই দিয়ে দিতে পারবেন। মায়ের দুধের দাম কি আপনি দিতে পারবেন স্যার? এই নাও তোমার চায়ের দাম দিয়ে দিলাম। দাঁড়ান স্যার, এই টাকা আপনি আপনার কাছে রাখা দেন। আমার সামান্য একটুখানি চা পড়ে গেছে, এটার দাম দেওয়া লাগবে না। টাকাটা রাখা দিন যত্ন করে, এই টাকাটা আপনার একদিন কাজে লাগবে। স্যার, এই চা বিক্রেতা মহিলা আপনার সাথে এইভাবে কথা বললো, আপনি ওনাকে চিনেন নাকি? রোকন সাহেব কি কোনোভাবে বুঝতে পারলো এই চা বিক্রেতা মহিলাটি আমার মা? স্যার, না না, উনি আমার মা হতে যাবে কেন? আমি একটা কোম্পানির জিএম, আর চা বিক্রেতা হবে আমার মা। আচ্ছা বাদ দাও না এসব, চলো আমরা অফিসে গিয়ে কাজের কথা বলি, চলো। তুমি আজকে এত সকাল সকাল চলে আসলো, আর তুমি কথা কইতেছো না? আরে তুমি কান্না করতেছো কেন? কি হয়েছে? রাবেয়া, রাবেয়া, এই রাবেয়া, কি হয়েছে? তোমার অফিসার পোলা, তোমার অফিসার পোলা। কি হয়েছে? অফিসার সাহেব তোমার কি বলছে? বলো, কি বলছে তোমারে? তোমারে করলে তুমি কি করবা? তোমার তো আজকাল করার কিছুই নাই। তোমার চোখের আলো নাই, তোমার শরীরে শক্তি নাই, তুমি কি করতে পারবা? আরে কি বসে, ওই কি করছে তোমার সাথে সেটা আমারে কও। কি আর করবো, অন্য মানুষ মনে করে আমি তার কাছে চা দিতে গেছিলাম, জিজ্ঞাসি চা খাইবে, আমার ধাক্কা দিয়ে রাস্তায় পালাই দিছে। আমার চায়ের ফ্লাক্সটা পড়ে গেছিল, চা গুলো পড়ে গেছিল। তুমি ওর গালে ঠাস ঠাস ফিরা তুই সর মাইরা দিতে পারলো না? মস্ত বড় অফিসার হয়েছে, মস্ত বড় ফ্ল্যাটে থাকে, বাপ মায়ের খাওয়ান পড়ন দিতে পারে না,
বাড়িতে থাকতে দেয় না, বাইর করে দেয়। সেই মা এত কষ্ট কইরা খাওয়ান জোগাড় করে, দুগা ভাতের জন্য এত কষ্ট করে, সেই মায়ের সঙ্গে সে দুর্ব্যবহার করে। হ্যাঁ, আমার সামনে পাইলে ওরে আমি জুতায় লম্বা করে দিতাম। চাগুলা ফালাই দিতে তাতে আমার কোনো কষ্ট নাই, কিন্তু আমার মুখের উপরে 1000 টাকা ছুঁড়ে মারছে, আমি টাকা ফেরত দিয়েছি। সারা জীবন না তো কষ্ট করছি, কোনোদিন কাছে হাত পাতি নাই, একটা টাকাও নেই নাই। আর আল্লাহ জান করে কোনোদিন ওর কাছে কোনো কিছু না নিতে হয়, একটা টাকাও যেন ওর কাছ থেকে সাহায্য না নিতে হয়। বিশ্বাস করো, আজ যদি আমার সবজিটা ভালো থাকতো, তোমার আমি এই কষ্ট করতে দিতাম না। আমি রিক্সা চালাইতাম, আমি ঠেলা গাড়ি ঠেলতাম, তবু তোমার এই কষ্ট তুমি আমার মানুষ হয়ে যাবে, স্বামী হয়ে আমি তোমার কোনো পাশে দাঁড়াইতে পারলাম না। মান সম্মান কিচ্ছু থাকবে না, সব শেষ করে দিবে। কি হয়েছে তোমার? কি হবে বলো, কি হওয়ার বাকি আছে? কে তোমার মান সম্মান নষ্ট করে দিছে? কে আমার মান সম্মান নষ্ট করবে তুমি জানো না? অফিসে কি কোনো ঝামেলা হয়েছে? অফিসে কেন ঝামেলা হবে? তুমি তো বারবার একটাই কথা বলো, তুমি বলো কে তোমার মান সম্মান নষ্ট করবে? আরে কে নষ্ট করবে? আমার মা। সব নষ্টের মূল তো আমার মা। আমার মা রাস্তা রাস্তায় ঘুরে ঘুরে চা বিক্রি করতেছে, আমার কাছে আসছে চা বিক্রি করতে। আমার সাথে আমার অফিসের নিম্নমানের কর্মকর্তা ছিল, সে যদি জানতে পারে তার কোম্পানির জিএম এর মা চা বিক্রি করে রাস্তা রাস্তায় ঘুরে ঘুরে, অফিসে গিয়ে বলবে না? আমার মান সম্মান কিছু থাকবে? আমি জানি তো তোমার মা কেন এমন করে, আমি খুব ভালো করে জানি। তোমার মা হেঁটে হেঁটে চা বিক্রি করে তোমার মান সম্মান নষ্ট করার জন্য। ওই যে আমরা বাসা থেকে বের করে দিচ্ছি, এই জন্য তাল পাহানা করতেছি। দেখো, আমি আজকে সহ্য করছি, আর কখনো করবো না। নেক্সট টাইম যদি আমার সামনে পড়ে না, আমি এর পরিণাম খুব খারাপ হবে। তুমি সহ্য করছো মানে? তুমি কি মনে করো ওই মহিলার এত বড় সাহস হয় কি করে যে তোমার সামনে চা বিক্রি করতে আসে? এইটার যদি প্রতিবাদ না করি তাহলে সে আবার আসবে তোমার মান সম্মান নষ্ট করার জন্য। শোনো, তুমি কাল সকালবেলা আমার সঙ্গে যাবা, তারপর দেখো আমি এটা একটা বিহিত করে ছাড়বো। এই মহিলাকে এমন শিক্ষা দিব চা বিক্রি করার কথা ভুলেই যাবে। তুমি কোনো টেনশন করবে না। ওই যে আমরা বাসা থেকে বের করে দিচ্ছি না, এই জন্য এই মহিলা উঠে পড়া লাগছে যে তোমার আর আমার মান সম্মান নষ্ট করার জন্য। আচ্ছা বাদ দাও, তুমি যাও ফ্রেশ হয়ে নাও, তারপরে আসো খাবার। আমি আছি না, তুমি কোনো টেনশন করবে না, যাও ফ্রেশ হয়ে আসো। চাওয়ালি কই গেল? কই বাইরে হইতেছে নাকি জন্য চাওয়ালি? এই যে আপনারে বাসা থেকে বাইর করে দিছি, এই জন্য আপনি আমার সামনে মান সম্মান নষ্ট করতেছেন চা বিক্রি করে। খবরদার, উল্টাপাল্টা কথা বলবে না। আমার বাসায় এসে এরকম করে চিল্লাচিল্লি করবে না। তোমাকে ফ্ল্যাট থেকে যখন বাইরে করে দিছো, তখন আমরা পেটের ক্ষুধা মিটানোর লেগে চা বিক্রি করবো না তরকারি বিক্রি করবো না সবজি বিক্রি করবো, তোমাকে দেখার তো দরকার নাই। পেটের ভাত জোগানোর জন্য চা বিক্রি করেন না, চা বিক্রি করেন আমার স্বামীর মান সম্মান নষ্ট করার জন্য। বৌমা, তুমি আমার থাপ্পড় দিলা। অনেক ভালো করছি, ইচ্ছে করতেছে আরো 2-3টা থাপ্পড় বসে। একদম উচিত শিক্ষা দিয়েছে তোমার। এই নাকি তোর বউ তোর মায়ের গালে থাপ্পড় দিয়েছে?
আর তুই কইতেছস উচিত কাজ করছে? হ্যাঁ, একদম উচিত শিক্ষা দিয়েছে। কি? এই এই অফিসার, আরে এই তোর তোর বিরাট ফ্ল্যাট, তোর বিরাট বাড়ি, সেখানে তো আমার জায়গা হয় নাই, তোর মার জায়গা হয় নাই। আমার তুই বাড়ি থেকে বাড়ি করে দিচ্ছস, তোর ফ্ল্যাট থেকে বাড়ি করে দিচ্ছস। আমরা এখন কই থাকি? এই বস্তি বাড়ির মধ্যে, এইখানে আমরা কোনো মতো জীবন নিয়ে বাইসা রয়েছি। এই বাস্তব আমার জীবনটা। ও খবরদার, আমার অফিসার স্বামীকে আর একবার হাত দিলে আমি কিন্তু আপনাদের কাউকে ছেড়ে দেব না। কি করতে চাও তুমি? আর কি করবা? কি করার বাকি রাখছো? বয়স্ক অন্ধ শ্বশুরে ধাক্কা দেওয়া ফালাই দিছো, শাশুড়ির গালে থাপ্পড় দিছো, আর কি করতে বাকি রাখছো? আপনাদেরকে আমি পরিষ্কার ভাবে বলে দিচ্ছি, আর কোনোদিন আমার স্বামীর সামনে যদি চা বিক্রি করেন তাহলে কিন্তু অনেক খারাপ হবে। কথাটা কিন্তু ভালো করে মনে রাখবেন। চলো। শুনেন, জি স্যার। আপনি হেড অফিসে যাবেন। হেড অফিসে গিয়ে এমডি স্যারকে বলবেন আমাদের নতুন কিছু ওয়ার্কার লাগবে, নয়তো আমরা সময় মতো মাল রেডি করে দিতে পারবো না। স্যার আপনি চাইলেই তো ওয়ার্কার নিয়োগ দিতে পারেন, এর জন্য হেড অফিসকে কেন জানাতে হবে? আমি চাইলেও এটা পারবো না, কারণ এমডি স্যারের নিষেধ আছে। এমডি স্যার বলেছে তার অনুমতি ছাড়া কোনো ওয়ার্কার নিয়োগ দেওয়া যাবে না। স্যার গতকালকে থেকে আমার মাথার ভিতরে একটা ঘটনা ঘুরপাক খাচ্ছে, কিন্তু আপনাকে বলার সাহস পাচ্ছি না। এত অজুহাত দেখানোর কি আছে, বলেন কি বলতে চান? স্যার গতকালকে যে কাজটি আপনি করেছেন এটা কি ঠিক করেছেন স্যার? কোন কাজটার কথা বলছেন? ওই যে স্যার একজন বৃদ্ধ মহিলা চা বিক্রি করতেছে। থামেন, এমন ভাবে বলতেছেন মনে হচ্ছে ওই চা বিক্রেতা মহিলা আপনার মা লাগে। আমি কি করলাম না করলাম সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে। আপনাকে যে কাজটা দিছে সেই কাজটা ঠিকঠাক মতো করুন, যান। ঠিক আছে, আসি স্যার। এই দাঁড়ান 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 দাঁড়ান, দাঁড়ান। আরে আপনাকে যে আমি বাসায় যাই এত করে বুঝাইয়া বললাম আপনি আর চা বিক্রি করবেন না, তারপর আপনি আবার চা বিক্রি করতে বের হইছেন। আমি আপনার চা আজকে সব ফেলে দিই। আরে ছাড়ো ছাড়ো ছাড়ো। কেন, রাস্তাটা কি তোমার বাবার নাকি যে আমি চা বেচতে পারুম না? হ্যাঁ, তোমাকে পেটে যেমন ক্ষুধা আছে আমার পেটেও ক্ষুধা আছে। আমি পেটের ক্ষুধার লেগে চা বেচতেছি না, আপনি এই শহরে চা বিক্রি করতে পারবেন না। আমি যতদিন এই শহরে থাকবো ততদিন আপনি কোনো চা বিক্রি করতে পারবেন না। আপনি কি মনে করছেন আপনি আমার চোখের সামনে আমার নাকের উপর দিয়ে ঘুরে ঘুরে চা বিক্রি করবেন আর আমি দেখবো না? আমি আজকে আপনার সব চা ফেলে দিব। আরে আরে কি করতেছো? ছাড়ো, আমি একবার ফেলে দিব। ছাড়ো। কি হয়েছে এখানে? হ্যাঁ, আর দেখেন এমন তো বাবা, করতেছে- আমার চায়ের ফ্লাসটা ফালাই দিতেছে। এই, আপনার সমস্যা কি? হ্যাঁ, ওনার চা কেন ফেলে দিতে যাচ্ছেন? আমি কি করব না করব সেটা কি আমি আপনার কাছে শিখবো? অবশ্যই অবশ্যই আমার কাছে শিখতে হবে। কি আপনি একজন গরিব অসহায় মায়ের চা এভাবে নষ্ট করতে পারেন না, ফেলে দিতে পারেন না। আপনার এত বড় সাহস, আপনি আমাকে শাসন করেন? আজকে আপনাকে আমি কি পাইছেন? হ্যাঁ, আপনি এখন এখান থেকে যান, তা না হলে একটা থাপ্পড় খাইছেন না, দুই গেল দুইটা দুইটা করে চারটা থাপ্পড় খাবেন। এখনো সময় আছে, এখান থেকে যান। আমারে থাপ্পড় দিবেন না? আপনি যদি মেয়ে মানুষ না হতেন এই থাপ্পড়ের জবাব সুদে আসলে ভ্যাট সহ কড়াই গন্ডায় বুঝিয়ে দিতাম। আপনি যান। আপনার এই চেহারাটা না আমি ভালো করে দেখে রাখলাম। আরো ভালো করে দেখে রাখি, কোনো লাভ নেই।
জানো, আজকাল রাকিবের বউ আমার হাত থেকে 4 লাখ টাকা কায়দা নিতেছিল। আমার নাকি এই সহজ চা বিক্রি করে খাইতে দিব না। কি করবো? তোমার আত্মীয় ড্রাগস কেড়ে নিও আর বাসাতে বাইর করে দেওয়ার শান্তি হয় না। এত কষ্ট করে তুমি একটা বাতাই নামন মুখে দাও, এইটা অবশ্যই হয় না। হ, নিজের পেটের পোলার বউ যে আমাকে এত বড় শত্রু হয়ে যাইব কোনোদিনও ভাবিনি। জীবনের শেষ বয়সে এসেও আমাকে বাঁচতে দিব না। রাবেয়া, তুমি মনে করে দেখো, এই ছেলের জন্য আমরা কি না করছি, কত কষ্ট করছি। ছেলে মানুষ হইব, বড় হইব, বংশের মুখ উজ্জ্বল করব, আর সেই ছেলে আমাকে উপরে কত অত্যাচার করতেছে। সেই অত্যাচারটা থামতেছে না। আমার মনে হয় কি জানো, আমরা মরার আগ পর্যন্ত আর অত্যাচার থামবো না, আমি পয়সা থাকতে এটা কোনোদিন হইতে দিব না। আমি যুদ্ধ করে যাব, আমার স্বামীরে নিয়ে বাইসা থাকার যুদ্ধ আমি করে যাব। আমি কোনোদিন আরই নাই, আর কোনোদিন আর মো না। আমার কি মনে হয় জানো রাবেয়া, এই ছেলে তার বাসা থেকে আমাকে বাইর করে দিছে, ওই আমাকে এই শহরেও থাকতে দিব না। তার চেয়ে বরং চলো আমরা এই শহর ছেড়েই চলে যাই। কই যাইবা? কোন হানে যায় দাঁড়াইবা? গ্রামে কিছু রাখছো? গ্রামে গিয়া খারানোর মতন কোনো জায়গা আছে? সবই তো বেচছো। পোলার লেগা, পোলারে মানুষ করার লেগা, তারে অফিসার বানানোর লেগা বেচছো না সবকিছু? কি আছে, কি আছে যে এনে গিয়ে দাঁড়াইবা? তাই তো, ঠিকই তো কইছো। আমি ভুলেই গেছিলাম আমার যে সহায় সম্বল কিচ্ছু নাই। কোথাও গিয়ে দাঁড়ানোর মতো একটু জায়গা আমাদের। এই ছেলের পিছে সব শেষ করলাম, আর সেই ছেলের এই ব্যবহার। আল্লাহ আল্লাহ, তুমি ছাড়া আমাকে আর কিচ্ছু নাই, কেউ নাই। কি হবে আবার? তোমার মাকে কালকে এত করে বুঝে আসলাম, তারপর তোমার মা আজকে কি করছে? আবার চা বিক্রি করতে বের হয়েছে। বলো কি তুমি? হ্যাঁ, আমি নিজে চোখে দেখছি। তারপর আমি বাধা দিতে যাই, পরে একজন লোক এসে তাকে আমার হাত থেকে ছাড়াইয়া নিয়ে গেছে। আমি এখন কি করি বলো তো? আবার যদি আমার সামনে মাছ আয়ের ফ্ল্যাক্স নিয়ে আসে, আর সেই সময় যদি আমার অফিসের কেউ থাকে, তাহলে আমি তখন কি জবাব দিব বলো তো? তুমি কিচ্ছু করবা না, যা করার সব আমি করব। তুমি কি করবো? আমি কি করব মানে? তুমি দেখবা আমি কি করব। কালকে যদি তোমার মা চা বিক্রি করতে বের হয় না, তাহলে তোমার মাকে এমন শিক্ষা দিব, তোমার মা আর বাসায় ফেরত যেতে পারবে না। দেখো, আমার মাথায় কিছু কাজ করতেছে না। তোমার কথা মতো আমি বাবা মাকে বাসা থেকে বের করে দিয়েছি, তা না হলে আজকে আমার মান সম্মান নিয়ে টানাটানি হতো না। আমার এখন মনে হয় কি জানো, বাবা মাকে বাসাতে রেখে দেওয়াই ভালো ছিল। চুপ করো। তুমি কি মনে করো তোমার নোংরা বাবা মার সাথে আমি এক বাসায় থাকবো? তুমি এটা ভাবলা কিভাবে? আচ্ছা ঠিক আছে, তুমি যা মনে করো তাই করো। শোনো, তুমি অফিসে গিয়ে একদম বের হবে না। আর আমি এই মহিলাকে দেখি, এই মহিলা যদি আজকে চা বিক্রি করতে বের হয়, তাহলে এই মহিলা অনেক বড় একটা ভুল করবে, আর সেই ভুলের মাসুল তার জীবন দিয়ে দিতে হবে। রকুন সাহেব, কোথায় যাচ্ছ তুমি? স্যার, হেড অফিসে যাচ্ছি। হঠাৎ করে হেড অফিস থেকে ফোন করেছে, জরুরি তলব। কই, হেড অফিস থেকে তো আমাকে কিছু জানায়নি। স্যার, উনি? আরে উনি তোমার ভাবি। কে উনি? তুমি তুমি ওনাকে চিনো? আরে চিনবো না কেন, উনি আমাদের অফিসের ম্যানেজার। স্যার, দেরি হয়ে যাচ্ছে, পরে কথা বলি, এখন আসি।
আচ্ছা ঠিক আছে। শোনো, গতকালকে তো এই লোকটাই তোমার মাকে আমার হাত থেকে বাঁচিয়েছে, আর এই লোকটা তোমার অফিসের ম্যানেজার। আরে এই ঘটনা তুমি আমাকে আগে বলবা না? তাহলে তো আমি ওনার সাথে তোমাকে পরিচয় করে দিতাম না। এখন রোকন সাহেব কি করবে জানো তুমি? অফিসে গিয়ে ডোল বাজিয়ে সবাইকে বলবে। আমার মান সম্মান কিছু থাকবে? তো বললে বলো, তাতে আমাদের কি যায় আসে? তোমার আর আমার কিচ্ছু যায় আসে না। তুমি এই ব্যাপার নিয়ে কোনো টেনশন করবে না। আরে বাপ, তুমি বুঝতেছো না কি হবে? চলো অফিসে চলো। কি হবে এখন? এই দাঁড়ান 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 দাঁড়ান, আপনি গতকালকে ওই চা বিক্রেতা মানা? আচ্ছা, আপনার সাথে একটু কথা বলবো, একটু বসবেন প্লিজ। চা লাগবো বাবা? চা পরে খাবো, একটু বসবেন, আপনার সাথে কিছুক্ষণ কথা বলতে চাই। বসুন। তুমি সে গতকালকার সে পোলাটা না? জি। ইস, কালকে তুমি যদি না থাকতা তাহলে আমার চায়ের ফ্লাক্সটা কাইরা নিয়ে যাইতো। আচ্ছা, ওই মেয়েটা আপনার চায়ের ফ্লাক্স কেড়ে নিতে চাচ্ছিল কেন? আর ওর সাথে আপনার কি এমন শত্রুতা? শত্রুতা? হ, বাবা মা যখন অনেক কষ্ট কইরা সন্তানকে লালন পালন করে, সেই সন্তান যখন বড় অফিসার হয়ে যায়, আর সেই বড় অফিসার পোলা যখন সুন্দরী বউ বিয়া করে বাড়িতে নিয়ে আসে, তখন তার বাপ মা হয়ে যায় তার কাছে শত্রু। তার মানে উনি আপনার পুত্রবধূ? হ্যাঁ বাবা, সে আমার পুত্রবধূ। আমি আমার ছেলের ফ্ল্যাটে থাকতাম আমার অন্ধ স্বামীরে নিয়ে, কিন্তু আমার ছেলে আমাকে সেই ফ্ল্যাট থেকে বাইর করে দেয়। আমি আমার অন্ধ স্বামীরে নিয়ে একটা বস্তিতে থাকি, কিন্তু পেটের ক্ষুধা তো মানে না রে বাবা। বাইসা থাকনের লেগে আমি চা বিক্রি কইরা খাইতাছি, সেটাও তাকে সহ্য হইল না। আমার পোলার নাকি আমি চা বিক্রি করলে মান সম্মান চলে যায়, এর লেগে আমার বউ আমার চা বিক্রি করতে দিব না। আমার ফ্লাক্স খাইরা নিছিল। তুমি কো বাবা, আমার পোলায় আমাকে বরণ পোষণ দেয় না। আমি যদি চা বিক্রি না করি তাহলে আমরা বাঁচবো কেমনে? আচ্ছা, আপনার বাসায় আপনার অন্ধ স্বামী ছাড়া আর কেউ থাকে না? না, আমার পোলায় আমাকে একমাত্র অবলম্বন আছিল, কিন্তু তার কাছ থেকে তার সুন্দরী বউ আমগরে দূরে সরাই দিছে। আচ্ছা, আমি যদি আপনার কাছে একটা কথা বলি, রাখবেন? আমি যদি আপনার বাসায় যেতে চাই, আমাকে নিয়ে যাবেন? হ বাবা, নিয়ে যাবো না কেন? অবশ্যই নিয়ে যাবো। তুমি গতকালকা যে আমার উপকার করছো সেটা আমি কেমনে বলুম? তুমি যাইবা আমার লগে? জি, আমি যেতে চাই, চলুন। এই যে দেখো কারে নিয়ে আসছি। ও বলো। তুমি তো আবার দেখতেই পাইবা। ওই যে তোমার বলছিলাম না যে গতকাল ওই যে তোমার অফিসার ছেলের বউ আমার হাতের থেকে চায়ের ফ্লাক্স কাইরা নিতে চাইছিল, ফালাই দিতে চাইছিল। এই ছেলেটা যদি আর না আসতো তাহলে তো ফালাই দিত। সেই ছেলেটারে লগে করে নিয়ে আসছি, ওই তো আমারে বাঁচাইছে। দেখছো না বেয়া, খোদা তাল্লার কি বিচার! তোমার নিজের পেটের ছেলে তোমার মুখের ভাত কাইরা নিতে চায়, আর অন্যের ছেলে তোমার মুখে ভাত তুলে দেয়। আহা, এরকম একটা ছেলে যদি আমরা জন্ম দিতাম তাহলে জীবনটা সার্থক হইত। বাবা, আজ থেকে মনে করবেন
আমি আপনাদের সন্তান। এই ছেলে, তুমি আমাকে বাবা বললে, কতদিন আমি বাবা ডাক শুনি নাই। বাবা মা, আমি যখন খুব ছোট তখন আমার বাবা মারা যায়, মা মারা যায়। আমি বাবা মা হারানোর কষ্টটা বুঝি। মা, বাবা, আপনাদের দেখার পরে আমার বাবার কথা, মায়ের কথা খুব মনে পড়ছিল। তুমি আমাকে সন্তান হইবা? কথায় বলে না, আপনের চেয়ে পর ভালো। আজকে তুমি সেটা প্রমাণ করে দিলা। বাবা, তুমি আমার মুখে আসো না। জানো বাবা, সেই ছেলের আমি জন্ম দিছি, এই রাবেয়ায় গর্ভে ধারণ করছে। সেই ছেলে আমাদের সঙ্গে কি ব্যবহার করছে। কি করেছে? আমি সব শুনতে চাই। কি করেছে আপনার ছেলে? তাইলে শোনো। আমি একটু পানি খাইমো বৌমা, আমার খুব পানির পিপাসা লাগছে। একটু আমার এত দামি মগটা আপনি ভেঙে ফেলছেন। এই বুড়া, আপনি পাইছেনটা কি? আপনাকে আমি আপনি এখন আমার সাথে- আরে! কি করতেছো বৌমা? এরকম একটা অন্ধ মানুষ, বয়স্ক একটা মানুষ, তার তুমি ধাক্কা দিয়ে ফালাই দিতেছো। ধাক্কা দিছি, খুব ভালো করছি। আপনারা এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবেন। আমরা এখন এই বয়সে এই সময়ে কই গিয়ে দাঁড়াবো? দেখো মা, তোমরা কোথায় গিয়ে দাঁড়াবা সেটা আমার দেখার বিষয়। তোমরা যদি এই বাড়িতে থাকো, আমার বউ এই বাড়িতে থাকবে না। তাছাড়া আব্বা চোখে দেখে না। আমার বাসার সব দামি দামি জিনিসপত্রগুলো আব্বা ডেলি ডেলি ভেঙে ফেলতেছে। এগুলো আমার বউ সহ্য করতে পারতেছে না। তাই বলে তুই আমাকে বাসা তুমি বাইরে করে দিবি না? ছোটবেলায় তুই কত জিনিসপত্র ভাঙছি, কই গো আমরা কোনো সময় কইছি যে তুই বাসার তো বাইরে যা। আজকে এই অসহায় অন্ধ বাপটারে বাড়িতে বাইরে করে দিবি বাপ? এত কাহিনী শোনার মতো সময় আমার কাছে নাই। আপনারা দুইজন এখন আমার বাসা থেকে বের হয়ে যাবেন। যান, আপনাদেরকে যে আমি বলি, আমার বাসার পাশে এই লড়াই বাইরে হয়ে যাবেন এখন। এই বৌমা, 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 এই বৌমা, বোমা, বোমা দরজাটা খোলো। বৌমা, এমন করো না। এই অন্ধ মানুষটাকে নিয়ে আমি কই যাবো এখন? বৌমা, দয়া করো মা, আমাকে উপরে একটু দয়া করো। বৌমা, দরজাটা খোলো। ছেলে আমার মস্ত বড় অফিসার, মস্ত ফ্ল্যাটে থাকে, কিন্তু এই ফ্ল্যাটে এই অন্ধ বাবা, এই মায়ের জায়গা হয় নাই। তাই তো আমরা এই বস্তিতে চলে আসছি, 2 মুঠো ভাতের জন্য। সেই অফিসারের মা রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে চা বিক্রি করে। জানো বাবা, এই চা বিক্রি করার কারণে সেই অফিসার সাহেবের মান ইজ্জত নাকি চলে যায়। এই জন্য আমাদেরকে এই শহর ছেড়ে চলে যেতে হবে। কিন্তু কই যাব? গ্রামে একটু জায়গা ছিল, সেইটাও তুমি কি কইরা তারে লেখাপড়া করে মানুষ করছি। আমাকে যে কোথাও যাওয়ার জায়গা নাই বাবা, কোথাও যাওয়ার জায়গা নাই। বাবা মা, আপনারা কাঁদবেন না। আপনাদের ওই মস্ত বড় অফিসার ছেলের কাছ থেকে আমি আপনাদের ভিক্ষা চাইব, আমার বাসায় আপনাদের নিয়ে যাব। আপনারা দুজন আমার বাবা মা হয়ে থাকবেন, আমি কথা দিচ্ছি। কালকে আবার আসব। আর মা, আপনার এই সন্তান থাকতে আপনাকে আর কখনো চা বিক্রি করতে হবে না, কখনো না। শুনো,
কাল আমি আবার তোমার বাবা মায়ের বাসায় যাব, তারপর তাদেরকে বাসা থেকে বের করে দিব, এই শহরে তাদেরকে থাকতে দিব না। কি বলতেছো তুমি? হ্যাঁ, তুমিও কালকে আমার সাথে যাবা, এইটা ছাড়া আর কোনো উপায় নেই। আমি খবর পাইছি তোমার মা চা বিক্রি করা কোনো দিনও বন্ধ করবে না। তাই নাকি? হ্যাঁ, তোমার মা আর তোমার বাবা চায় তুমি তোমার অফিসের মালিক, ম্যানেজার, কর্মচারী সবার কাছে ছোট হও। প্রয়োজন হলে তোমার মা তোমার অফিসে গিয়ে চা বিক্রি করবে, যাতে করে সবাই বুঝতে পারে তুমি একজন অফিসার হয়ে তোমার বাবা মাকে ভরণ পোষণ দিচ্ছ না। তারা যদি এই প্ল্যান করে থাকে তাহলে তারা ভুল করবে। শুধুমাত্র প্ল্যান নয়, বরঞ্চ তোমার চাকরিটা পর্যন্ত চলে যেতে পারে। তো আমাদেরকে কি করতে হবে? তোমার বাবা মাকে তার আগেই এই শহর ছাড়া করতে হবে। ঠিক আছে, তাহলে কাল তুমি আর আমি গিয়ে তাদেরকে বাসা থেকে বের করে এই শহর ছাড়া করবো। শোনো, কালকে তুমি অফিসে যাবে না, তুমি কালকে আমার সাথে যাবে। কথাটা কিন্তু মনে থাকে যেন তোমার। কি কি বলছি আমি তোমাকে, তুমি কি শুনো নাই? শুনছি তো। ঠিক আছে, যাবো রে, অনেক রাত হয়েছে, এখন ঘুমাবো। নাকি বাড়াবাড়ি হইতেছে, বাড়াবাড়ি হইতেছে। এই মুহূর্তে তোমরা এই শহর ছেড়ে চলে যাবা, যেখানে ইচ্ছা সেখানে যাবা। আরে আরে আমরা যাবো কোথায়? এই শহর থেকে কই যাবো? গ্রামে এক টুকরা জায়গা ছিল, সেটাও তো বিক্রি কইরা তোরে লেখাপড়া শিখে অফিসার করছি। এখন তো আমরা কোথাও গিয়ে দাঁড়ানোর জায়গা নাই। কই যাবো আমরা, কই? চুপ করুন। আপনারা কোথায় যাবেন, কি খাবেন, কি পরবেন সেটাকে আমরা বলবো? আমরা শুধু চাই আপনারা এই শহর থেকে বের হয়ে যাবেন। যান, বের হন, এই বের হন। এই আল্লাহ, এটা কে? স্যার, আপনার সামনে আপনার বউ আপনার বাবা মার সঙ্গে খারাপ অন্যায় অত্যাচার করছে, আর আপনি চুপচাপ দাঁড়িয়ে আছেন, কিচ্ছু বলছেন না। আপনি কিন্তু বেশি কথা বলতেছেন। আপনাকে যে কাজটি স্যারের করার কথা ছিল সেই কাজটি আমাকে করতে বাধ্য হল। তোমার সামনে আমারে মারলো, তোমার অফিসের সামান্য একজন ম্যানেজার, আর তুমি কিছু বললে না। চুপ করুন ম্যাডাম, আর একটা কথা বলবেন না। আপনার গালে থাপ্পড় আগেই মারা উচিত ছিল। স্যার, আপনার এই বাবা মা যদি আপনার কাছে বোঝা হয়ে যায়, আমি হাত জোর করে স্যার মিনতি করছি, আপনার এই বাবা মাকে আমি ভিক্ষা চাইছি, আমি তাদের দেখাশোনা করব, আমার বাসায় রাখবো। স্যার, আপনি তো মস্ত বড় অফিসার স্যার, আপনার কাছে অনেক টাকা ইনকাম করেন প্রতি মাসে মাসে, কিন্তু আপনি তো আপনার বইয়ের কথাই উঠেন আর বসেন। আরে আপনি আপনার বাবা মাকে কিভাবে মূল্যায়ন করবেন? আপনার অনেক বড় ফ্ল্যাট আছে, যেই ফ্ল্যাটে এই বৃদ্ধ বাবা মাকে আপনি জায়গা দেন নাই, ঘাট ধাক্কা ধরে বের করে দিচ্ছেন। একবারও কি আপনার মনে পড়ে না? একবারও মনে পড়ে না এই যে এই মা 10 মাস 10 দিন পেটে ধরে আপনাকে বড় করেছে, আপনাকে জন্ম দিয়েছে, আর এই যে বাবা খেয়ে না খেয়ে বড় করে আপনাকে লেখাপড়া করেছে, প্রতিষ্ঠিত করেছে, আর সেই বাপ মায়ের জায়গা হয়নি আপনার ফ্ল্যাটে, জোর করে বের করে দিয়েছেন আপনার ফ্ল্যাট থেকে। আর এই বস্তিতে জায়গা হয়েছে তাদের। আপনার সম্মান চলে যাবে চা বিক্রি করে বলে। আরে চা কেন বিক্রি করে? আপনি জানেন তাদের পেট আছে, তাদের খাওয়া লাগে না, ভাত লাগে না, তারা ভাতের জন্য এই চা বিক্রি করে। আর এতে আপনাদের মান সম্মান যায় না? মান সম্মানের এতই যদি ভয় থাকে, এই বস্তিতে রাখেন কেন? আপনি বাসায় নিয়ে যেতে পারেন না স্যার? সম্মান চলে যাবে না স্যার? আপনি কি বুঝবেন না? আপনার তো বাপ মা আছে, কথা আছে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না? আমি বুঝি বাবা মা কি জিনিস স্যার। আমি যখন খুব ছোট তখন আমার বাবা মা দুজনেই মারা গিয়েছিল। আমি জীবনে বাবা মার আদর যত্ন পাই নাই, আমি এতিমখানায় বড় হয়েছি। স্যার, একটা কথা মনে রাখবেন, এই যে গাছটা দেখছেন না স্যার, এই গাছটা যখন বয়স হয়ে যাবে তখন ঠিকঠাক ফল দিতে পারবে না, কিন্তু এই গাছটা কিন্তু ঠিকই ছায়া দিবে। ঠিক এই বাবা মা যখন বয়স হয়ে যায় তখন তারা সন্তানকে ঠিকই ছায়া দেয় স্যার। বাবা মা সবসময় সন্তানের ছায়া হয়ে থাকে। রাকিব, ছোটবেলায় তোরে আমি বুকে নিয়ে স্বপ্ন দেখতাম,
তুই একদিন মানুষের মতো মানুষ হবি, লেখাপড়া শিখা মস্ত অফিসার হবি, আমাকে মুখে হাসি ফুটাবি। অথচ অথচ তোর অবজ্ঞা, অবহেলা, অপমানে কাঁদতে কাঁদতে আজকে আমি অন্ধ হয়েছি, তোর মায় ঘর ছাড়া হয়েছে। এমন তো কত ছিল রে বাপ। স্যার আপনি আজকে লক্ষ লক্ষ টাকা রোজগার করেন স্যার। স্যার একটাবার ভেবে দেখুন তো, আপনি তো বিয়ে করেছেন, আপনার বাচ্চা হবে, এই বাচ্চাকে আপনিও মানুষ করবেন, আপনারাও কিন্তু বয়স্ক হবেন। এই যে ম্যাডাম, আপনিও কিন্তু বয়স্ক হবেন, আপনি কষ্ট করে আপনার সন্তানকে বড় করবেন, আপনি স্যার বড় করবেন, আর সেই সন্তান প্রতিষ্ঠিত হয়ে যদি আপনাদের এই বয়স্ক বয়সে যদি আপনাদের ফ্ল্যাট থেকে বের করে দেয়, স্যার আপনাদের কেমন লাগবে স্যার? একবার ভাবুন তো। ঠিক এই বাবা মায়ের কিন্তু ওইটাই লাগছে স্যার। স্যার একটাবার ভাবুন স্যার, আবারও বলছি স্যার, আপনারা যদি আপনার বাবা মাকে বাসায় নিয়ে যেতে না চান স্যার, আমি হাত জোর করে বলছি স্যার, আপনার এই বাবা মাকে আমার কাছে ভিক্ষা দিন স্যার, কখনো অবহেলায় রাখবো না স্যার। আমার তো বাবা মা নেই, আমি বাবা মায়ের মতন করে রাখবো স্যার, কথা দিচ্ছি স্যার, তারা কখনো কষ্ট পাবে না। আব্বা, আম্মা, আমি তোমাদের সাথে অনেক অন্যায় করছি আব্বা, আমারও মাফ করে দাও। আমি অন্যায় করেছি, আমার বউয়ের কথা সব অন্যায় করেছি, অনেক অবিচার করছি, অনেক অত্যাচার করছি, শুধুমাত্র আমার বউয়ের কারণে। মা, আব্বা, আব্বা আমাকে আমাকে ক্ষমা করে দেন, আমাকে ক্ষমা করে দেন আব্বা, আব্বা আমাকে ক্ষমা করে দেন আব্বা। আম্মা, আম্মা আমি এমনটা আর কখনো করবো না আম্মা, আম্মা আমাকে ক্ষমা করে দিন আম্মা, ক্ষমা করে দিন। কি করছো আব্বা তুমি? মাফ করে দাও। নোংরা মানুষের পা ধরে তুমি ক্ষমা চাচ্ছো? কি বললি তুই? কি বললি? তোর কারণে, তোর কারণে আমি আমার বাবা মায়ের প্রতি অনেক অন্যায় অত্যাচার করেছি, অনেক অবিচার করেছি। আজকে এই মুহূর্তে আমি আমার বাবা মাকে নিয়ে আমার ফ্ল্যাটে চলে যাব। তোর সাথে আমি আর সংসার করবো না। তুই আমার বাবা মার কাছে ক্ষমা চাইবি, আমার বাবা মা যদি ক্ষমা করে তাহলে তোর সাথে আমি সংসার করব, আর না হলে না। বাবা, মা, আমি জানি আমি অনেক অন্যায় করছি। আমি যে অন্যায় করছি এ অন্যায়ের কখনো ক্ষমা হয় না। আমি অনেক ভুল করে ফেলছি মা, আমি বুঝতে পারিনি যে আপনারা আমার বাবা মায়ের মতো। আমাকে ক্ষমা করে দেন মা, বাবা আমাকে ক্ষমা করে দেন। আমার কোনো ভাষা নেই, আমি কোন ভাষায় আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিব। আমাকে ক্ষমা করে দেন মা, মা আমাকে ক্ষমা করে দেন মা, মা, মা আমাকে ক্ষমা করে দেন মা, মা আমাকে ক্ষমা করে দেন। আমি অনেক অন্যায় করছি মা, আমি অনেক অন্যায়। ওঠো। শোনো বৌমা, আজকে আমাকে লগে তোমরা যা করছো সেটা আমরা ক্ষমা করে দিল, আল্লাহ কোনোদিনও ক্ষমা করবো না। তো একটা কথা মনে রেখো, যেসব মেয়েরা স্বামীর সংসারে সংসার করতে আসা স্বামীর বাপ মারে আপন করে নিতে না পারে, তারা কোনোদিনও সুখী হইতে পারে না। মনে করো আমরা ক্ষমা করে দিচ্ছি। মা, আমি আমার ভুল বুঝতে পারছি। মা বিশ্বাস করেন, আজকের পর থেকে আমি কোনো দিন আপনাদের সাথে খারাপ ব্যবহার করব না মা। আমি আমার বাবা মায়ের থেকে কোনো অংশে আপনাদেরকে কম দেখব না। মা আমাকে ক্ষমা করে দেন মা, বাবা আমাকে ক্ষমা করে দেন প্লিজ। আম্মা, তোমরা আমার বাসায় চলো। আমি চাই এখন থেকে তোমরা আমার সাথে আমার বাসায় থাকবা, আমার ফ্ল্যাটে চলো। না রে বাবা, অনেক তো হয়েছে, আর কত? তোরা আম করে বাইর করে দিস, তো ভালো কাজ করছোস। আমরা তো নিজেকে পেটের ধান্দা নিজেরা করতে পারতাছি, তোর এখানে থাকলে তোর উপরে বোঝা হয়ে থাকতাম। আমরা কোনোখানে যাব না, এই বাড়িতে আছি, যেইখানে আছি দুইজনে এক লগে আছি। আমরা চা বেশি, তরকারি বেশি, সবজি বেশি, যাই বেশি, তারপরও নিজেকে পেট নিজেরা চালাইতেছি। এটা তো আমাকে কোনো কষ্ট নেই।
তবে যদি ইচ্ছা হয় তাহলে আমার ঘরে বাপ মা করে পরিচয় দিবি, আর যদি ইচ্ছা না হয় তাহলে দিস না, কিন্তু তগলকে আমরা যাবো না। না মা, এ কথা বললেন না মা। মা আপনার দুটো পা ধরে, মা বাবা, বাবা এই কথা বললেন না বাবা, চলো মা। আমারে তোমরা ক্ষমা করে দিও, আমি তোমাকে মুরব্বী তো, তোমার শাশুড়ি, আমারে ক্ষমা করে দিও, আমি তোমাকে লাগে যাবো না। এই তোরা যা, যা বাজান, আমার সামনে দিকে চলে যা, চলে যা। বসো। কি ব্যাপার, ছোট বউকে দেখতে পাচ্ছি না? ছোট বউ কোথায়? ছি ছি, ওর কথা মুখে আনতেও তো আমার ঘৃণা লাগে। বড় বউ, তুমি কিন্তু আমার সামনে ছোট বউকে অপমান করছো। ছোট বউয়ের মান সম্মান বোধ থাকলে তো তার অপমান হবে। আমরা চারটা হাই সোসাইটি বউ থাকতেও আপনার ওই গরিব ছোট লোকের মেয়েকে কেন বিয়ে করতে হলো? আচ্ছা, আপনার কিসের অভাব ছিল? আমরা 4টা বউ তো আপনার ঠিক মতোই সেবা যত্ন করছিলাম, তারপর আপনি পঞ্চম বিয়েটা কেন করলেন আমরা এখনো সেটা বুঝতেই পারলাম না। তা আবার গরিব ঘরের ছোট লোক বাড়ির মেয়ে। আচ্ছা, আপনি তো একজন এমপি মানুষ, আপনার স্ট্যাটাস কোথায় আর ওর স্ট্যাটাস কোথায়? আপনি একবার সেটা ভেবে দেখছেন? আর ও হচ্ছে একটা ছোট লোক বাড়ির মেয়ে, ও কোনোদিন আপনার স্ট্যাটাস সম্পর্কে বুঝতে পারবে না, জানতে পারবে? বলেন তো আমাকে। থামো তোমরা, তোমাদের কথা বলা শেষ হয়েছে? আমার নির্বাচনী এলাকার 75% মানুষ গরিব মেহনতি খেটে খাওয়া মানুষ। তাদের ভোটে আমি নির্বাচিত এমপি। আমি অনেক ভালোবাসা পেয়েছি হাই সোসাইটির অনেক ধনী লোকের, তবে এখন চাচ্ছিলাম একটু গরিব মানুষের ভালোবাসা পাওয়ার জন্য, তাই ছোট বউকে বিয়ে করে নিয়ে এসেছি। আর তোমরা তোমরা আমার সামনেই আমার ছোট বউকে অপমান করছো। বিয়াদবি মাফ করবেন, আপনি একজন এমপি সাহেব হয়ে আপনার দৃষ্টি যে এত নিচে নামবে সেটা আমরা কল্পনাও করি নাই। তোমরা যেটা কল্পনা করনি, তোমরা যেটা ভাবোনি, আমি সেই কাজটা করেছি। আমি ভুল করেছি, তোমরা এটাই তো ভাবছো, তাই না? না না না, আপনি অন্যায় কেন করবেন? আপনি এমপি মানুষ, আপনি 5টা কেন আরো 10-10টা বিয়ে করার ভরণ পোষণের দায়িত্ব আপনার রয়েছে। তাহলে তাহলে তোমাদের সমস্যাটা কোথায়? আমাদের তো কোনো সমস্যা নেই, আমরা আপনাকে নিয়ে চিন্তা করি। আপনার একটা স্ট্যাটাস আছে, একটা মান সম্মান আছে, আমরা সেটা নিয়ে চিন্তা ভাবনা করি, তাই এইসব কথা বলছি। আমার মান সম্মান নিয়ে তোমাদের ভাবতে হবে না। তোমাদের মান সম্মান নিয়ে তোমরা ভাবো, তোমাদের স্ট্যাটাস নিয়ে তোমরা ভাবো। আশা করি আমার কথা বুঝতে পেরেছো। সাইড দাও। কি ব্যাপার, এমপি সাহেবের ছোট্ট বউ যার জন্য এমপি সাহেব এত প্রশংসা করে? আইনি শুনি তোমার কাছে কি এমন মধু আছে? মধু নাকি ছাই? ফকিন্নির বাচ্চার গায়ে থেকে মধু বেরোবে? বেরোবে দুর্গন্ধ। এই এই ফকিন্নির মেয়ে, এইভাবে তাকিয়ে তাকিয়ে কি দেখছিস? হ্যাঁ, তুই কি এমপি সাহেবের জন্য রান্না করছিলি না? হায় আল্লাহ, আপনি এটা কি করতেছেন? ওনার তো রক্তচাপ, হাই প্রেসার, বেশি লবণ খাইলে তো ওনার প্রেসার বেড়ে যাইব। ডাক্তার হয়েছিস? হ্যাঁ, ডাক্তার গেলে দেখা হচ্ছে এই লবণ মিশ্রিত তরকারি তুই এমপি সাহেবকে খাওয়াবি? না না, আমি এটা করতে পারবো না। তুই পারবি না, তোর বাপ পারবে। না না, এটা করা যাবে না। পারবি না? না পারবি না? এমপি সাহেব তোর যে রূপ সৌন্দর্য দেখে তোকে বিয়ে করছে না, সেই রূপ সৌন্দর্য এক্ষুনি ধ্বংস করে দেবো। দাঁড়া, তোকে আগুন লাগিয়ে এক্ষুনি পুড়িয়ে ফেলবো। পারবো। আর শোন, এমপি সাহেব যদি ভুল করে কোনোদিন এই কথা জেনে যায়, সেই দিন তোকে এই বাড়ি থেকে বের করে দিব। তুই আর কোনোদিনও এই বাড়িতে উঠতে পারবি না, কথাটা মনে রাখিস। আর আমরা যেটা বলবো
তোকে সেটাই করতে হবে। আর যদি না করিস এই বাড়ি থেকে তোকে ঘাড় ধাক্কা দিয়ে সোজা বের করে দিব। তুই এই বাড়িতে কিভাবে থাকিস সেটাও আমরা দেখে নেব। এই চল। কি ব্যাপার ছোট বউ, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো, আমরা সবাই একসাথে খাই। না না, আপনারা সবাই খায় নেন, আপনাদের খাওয়া শেষ হলে তারপর আমি খাবো। শোনো ছোট বউ, আমি তোমাকে এই বাড়িতে কাজের লোকের জন্য আনিনি। কাজ করার জন্য আমার বাড়িতে ছেলেও আছে, মেয়েও আছে। বউয়ের মর্যাদা দিয়ে তোমাকে এই বাড়িতে নিয়ে এসেছি। হ্যাঁ, দেখছিস না তোরা, ছোট বউর জন্য ওনার তো একদম দরদ দেখে উতলে উতলে পড়ছে। না না, আমরা আপনার এতজন বউ থাকতে কাজের মেয়ে কেন রান্না করবে? ছোট বউ ঠিকই বলেছে, আমরা এতগুলো বউ থাকতে আপনার কাজের বউর হাতে রান্না কেন খাইতে হয় বলেন তো? আর তাছাড়া আমি আজকে রান্নাঘরে গিয়েছিলাম রান্না করার জন্য। ছোট বউ আমাকে বলতেছে আমি থাকতে আপনারা কেন রান্না করবেন? আপনারা হচ্ছেন আমার বড় বোনের মতো। হ্যাঁ ঠিকই তো, আপনারা সবাই তো আমার বড় বোন, আর আপনাদের মতো বড় বোনকে সম্মান করা আমার দায়িত্ব। আমি থাকতে কেন আপনারা রান্না করবেন? আমার উচিত আপনাদের সম্মান করা। দেখেছো বড় বউরা, ছোট বউ কত ভালো, বাড়িতে আসতে না আসতেই তোমাদেরকে কত আপন করে নিয়েছে। ফকিন্নির মাইয়ার আবার ভালোবাসার সুযোগ পাইলে একদম ভালোবাসা ছুটাই দেবে। হ্যাঁ, অল্প পানির মাছ যদি বেশি পানিতে আসে তাহলে একটু ছটফটা হয়ে দেয় না, যখন পানি শুকিয়ে যাবে তখন ছটফটা নিয়ে এমনি বন্ধ হয়ে যাবে। ছোট বউ আজকে তরকারিতে এত লবণ দিয়েছে। ছোট বউ, তোমার হাতের রান্না কিন্তু অনেক সুন্দর হয়েছে। বিগত দিন যা রান্না করেছো তার থেকে আজকে অনেক বেটার হয়েছে। লবণ একদম ঠিকঠাক হয়েছে। কি ব্যাপার, তোমরা না খেয়ে বসে আছো কেন? খাও, খাবার অনেক মজা হয়েছে, খাও খাও। আচ্ছা কোহিনূর, আজকে খাবারের ভেতরে যে লবণ বেশি হয়েছে এটা কি তুমি ইচ্ছা করে দিয়েছ, নাকি আমার চারবুর ষড়যন্ত্র? না, ওরা যে জোর করে আমার এই তরকারিতে লবণ দেওয়া হয়েছে এটা বলা যাবে না। কি ব্যাপার, তুমি চুপ করে আছো কেন? বলো। না না, আসলে আমি ভুল করে তরকারিতে বেশি লবণ দিয়ে ফেলাইছি, ওনারা কিছু করে নাই। তুমি খুব ভালো করেই জানো আমি হাই প্রেশারের রোগী। আমার মনে হয় না যে তুমি এই ভুলটা করবে। এর জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি। বিশ্বাস করেন, আমি ভুল করে তরকারিতে বেশি লবণ দিয়ে ফেলাইছি, এবারের মতো আমার ক্ষমা করে দেন। তুমি যে এই কাজটা করেছো এই বিষয়ে আমি অবগত করিনি আমার চার বউকে। এমনিতেই তুমি গরিবের মেয়ে, বিষয়টা যদি ওদেরকে জানাতাম তাহলে হয়তো সংসারে অশান্তি হতো। আশা রাখি নেক্সট টাইম এমন ভুল তুমি আর করবে না। এরপর থেকে আর আমার এরকম ভুল হইব না। আমি জানি আপনার অনেক কষ্ট হয়েছে খাইতে, আপনি লবণ দেওয়া তরকারিটা ইচ্ছা করে খাইছেন। আপনি আমার মাফ করে দেন, এরপর থেকে আর কোনোদিনও আমার এরকম ভুল হইব না। না না, আমার কিছু হবে না। আমাকে নিয়ে শুধু শুধু তোমার চিন্তা করতে হবে না, আমি প্রেশার ওষুধ খেয়ে নিয়েছি। আচ্ছা ঠিক আছে, আপনি এখন একটু বিশ্রাম নেন, আমি আমার হাতের কাজগুলো সাইরে আসি। আচ্ছা ঠিক আছে। এই নবাবের ভাইয়া, তোর কখন থেকে ডাকতেছে, তুই কি কানে শুনস না? বিশ্বাস করেন আমি আপনাদের ডাক একদমই শুনতে পারি নাই। এই ফকিন্নির বাচ্চা, তোর সাহস কত বড়, তুই আমাদের তরকারিতে লবণ দিয়েছিস? তোর জন্য আমরা ঠিকমতো ভাতটা পর্যন্ত খেতে পারিনি। আমার ভুল হয়ে গেছে, বিশ্বাস করুন আমি অনেক বড় ভুল করে ফেলছি, আমার ক্ষমা করে দেন প্লিজ। তোর কোনো ক্ষমা নেই। হ্যাঁ, তুই নতুন বউ হয়ে আসতে না আসতে আমাদের মধ্যে হিংসামি শুরু করে দিছিস। আর তোর এত বড় সাহস, তুই তরকারিতে লবণ দিস? তুই এই সাহসটা কোনোদিনও পাবি না। আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দেন। আমি কথা দিতেছি আমি আর কোনোদিন এরকম ভুল করবো না, ক্ষমা করে দেন। এই ওঠ ওঠ বলছি। এই সমস্ত কথা যদি তুই এমপি সাহেবকে বলেছিস না, তাহলে তোর একদিন কি আমাদের একদিন। না না, আমি এমপি সাহেবের কিচ্ছু বলবো না, কিচ্ছু বলবো না আমি এমপি সাহেব। আজকের কথাটা যাতে তোর মনে থাকে, এখন এই মুহূর্তে আমার দুই চোখের সামনে থেকে সরে যা। যা বলছি, যা। কি ব্যাপার, কে আপনি? এটা এমপি সাহেবের বাড়ি না? মালিক এমপি। এই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই এমপি সাহেবের নাম ধরে কথা বলছিস? ফকিন্নির বাচ্চা কোথাকার। আমি ফকির না,
আমি এমপি সাহেবের শ্বশুর। কি তোর মতো একটা ভিক্ষুক ছোট লোক এমপি সাহেবের শ্বশুর? হো হো, আমিও যে এমপি সাহেবের ছোট বউ কইনুর। হ্যাঁ বাবা, ও এইবার বুঝতে পেরেছি, তুই সে গরিব ছোট লোকের বাচ্চাটা, তাই না? যে কিনা টাকা পয়সা লোভে আমাদের এমপি সাহেবের সাথে তোর মেয়েকে বিয়ে দিয়েছিস আর আমাদের সর্বনাশ করে ছেড়েছিস। না না, আমি এমপি সাহেবের লগে আমার মায়ের জোর করে বিয়া দেই নাই। এমপি সাহেব দয়া করে আমার মায়ের বিয়া করছে। ছোট লোকের বাচ্চা ফকির কোথাকার! তুই এমপি সাহেবের শ্বশুর? হ্যাঁ, তুই এমপি সাহেবের শ্বশুর দাবি করিস? দাঁড়া, তোর আজকে একটা উচিত শিক্ষা দেব। তোকে দিয়ে আজকে আমাদের জুতা পরিষ্কার করাবো। ছোট লোকের বাচ্চা, কান খুলে শুনে রাখ। তুই তোর মেয়েকে দিয়ে এমপি সাহেবের সাথে বিয়ে দিলেও তোর মেয়ে কখনো এই বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে না। আর শোন, তোর মতো এরকম ছোট লোক গরিব এমপি সাহেবের শ্বশুর হওয়ার যোগ্য না। দাঁড়া, তুই নিজেকে এমপি সাহেবের শ্বশুর বলে দাবি করছিস, তাই না? যাতে এই কথার কোনোদিন তোর মুখে না আসে, এর জন্য আজকে তুই আমাদের দুজনের জুতা পরিষ্কার করবি। কর। আমি আপনাকে বাবার বয়সী, আমার দিয়ে আপনাকে জুতা পরিষ্কার করাই নিবেন? কর, জুতা পরিষ্কার কর বলছি। আমার হাত যদি একবার ওঠে না, সেটা কিন্তু আর থামবে না বলে দিচ্ছি। দয়া করে আমার আর মারবেন না। আমি আপনাদের মায়ের আর সহ্য করতে পারতেছি না। আমি আপনাকে জুতা পরিষ্কার করে দিতেছি। এরপর যদি আর একদিন তুই নিজেকে এমপি সাহেবের শ্বশুর বলে দাবি করেছিস, তাহলে যে তোর পরিণাম কতটা ভয়ঙ্কর হবে সেটা তুই নিজেও চিন্তা করতে পারছিস না। চল, চল। মারে, তোর মার শরীরটা ভালো না, এই কথাটা কইতে আর তোরা দেখতে আসছিলাম, কিন্তু এরা আমার জুতা পরিষ্কার করে নিছে, আমার মারছে। এটা আমি বুঝতে পারছি তুই কত সুখে আছিস। আব্বা যাওয়া রইছে, তুমি আর কাউরে কিছু বইলো না, নাইলে ওরা আমাকে এই জন্য আমি কাউরে কই নেই মা, খালি তরে করছি। একটা গরিবের ছেলের সাথে যদি তোর আমি বিয়ে দিতাম, তাহলে তুই অনেক সুখে হইতি। আমি তোর জীবনটা নষ্ট করে ফেলাইছি রে মা। আব্বা তুমি কোনো ভুল করো নাই, এমপি সাহেবের কোনো দোষ নাই, মানুষটা অনেক ভালো, তার বিন্দু পরিমাণে কোনো দোষ নাই আব্বা। কিন্তু ইচ্ছায় সতীনের সাথে লড়াই করে তুই কি এই ঘরের দিকে থাকতে পারবি? আব্বা তুমি শুধু আমার জন্য একটু দোয়া করো, কিন্তু আজকের পর থেকে তুমি এই বাড়িতে আইসো না। কি বলিস? আমি আর এখানে আসবো না মানে? আব্বা তুমি এই বাড়িতে আইলে ওরা তোমার সাথে আবার অপমান করবে, আমি এটা সামনে থেকে দেখতে পারব না আব্বা। তার থেকে বলে তুমি দূর থেকে আমার লেগে দোয়া করো, তুমি দেখো তোমার এই মাইয়াটা একদিন অনেক বড় হইব, তোমার মায়েরা সব কিছু জয় করে নিব, আর সেদিন তুমি আবার এই বাড়িতে এসো। তুমি আজকে যাও আব্বা। তোকে না দেখে আমি কেমনে থাকুম মা? তুই যে আমার একমাত্র মাইয়া। আব্বা তুমি এখনই তাড়াতাড়ি চলে যাও, এমপি সাহেব এখনই আইসা পড়বো, আর উনি তোমার দেখলে কিছু একটা বুঝতে পারবে। এমপি সাহেব জানি কিছু বুঝতে না পারে, তুমি এমপি সাহেবের সামনে পড়ো না আব্বা, তুমি এখনই চলে যাও। ঠিক আছে মা, আমি চাইতেছি। তুই ভালো থাকিস মা, ভালো থাকিস। আরে শ্বশুর আব্বা, কখন এলেন আর চলে যাচ্ছেন কেন? জামাই বাবাজি, আমি সকালে আসছিলাম, তোমার জন্য অপেক্ষা করতে করতে আমি চলে যেতেছি। আরে না না, চলে যাবেন কেন? 2-4 দিন থেকে তারপর যাবেন। আচ্ছা, কোহিনুরের সাথে কথা হয়েছে? হ্যাঁ, এক কথাই। আব্বা আপনি তো জানেন, জনগণের সেবা করার জন্য জনপ্রতিনিধি হয়েছে, বাসায় তেমন সময় দিতে পারি না, জনগণ নিয়ে ব্যস্ত থাকতে হয়। সেটা আমি জানি বাবাজি। আব্বা আমি বলছিলাম কি, 2-1 দিন থেকে গেলে হয় না? না না বাবাজি, তোমার শাশুড়ি খুব অসুস্থ, আমি এটারে অনেকদিন দেখি না,
তাই দেখতেছিলাম। কি বলছেন আব্বা? আম্মা অসুস্থ? কই, আপনি তো আমাকে বললেন না আগে। আরে এই নিন, এই টাকাটা রাখুন। টাকাটা নিয়ে আম্মাকে হসপিটালে ভর্তি করান। আরে আম্মা অসুস্থ, আপনার আসার কি দরকার ছিল? আমাকে ফোন দিলেই তো টাকা পাঠিয়ে দিতাম। না না, এই টাকা আমি নিতে পারব না বাবাজি। দেখুন আব্বা, আপনি আপনার মেয়েকে লোভ লালসায় পড়ে আমার সাথে বিয়ে দেননি। আপনি তো আমার এলাকারই নাগরিক, তাই না? আচ্ছা, শ্বশুর হিসেবে না হয়, আপনি নাগরিক হিসেবে তো টাকাটা নিতে পারেন। কারণ আমার এলাকায় কোনো নাগরিক যদি অসুস্থ হয়ে পড়ে, তার চিকিৎসার জন্য তো টাকা আমার দিতেই হবে, তাই না? নিন। তোমার মতো মানুষ হয় না বাবাজি। আমার ভাগ্য যে তোমার মতো একটা এমপির লগে আমার মায়ের বিয়ে হয়েছে। আল্লাহ তোমার যুগ যুগ পাশে রাখো। আচ্ছা আব্বা, আর দেরি করতে হবে না, তাহলে যান, বাসায় গিয়ে আম্মাকে নিয়ে হসপিটালে যান। যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবেন। ঠিক আছে বাবাজি, আমি আসি। আগামী নির্বাচনে আমি এমপি পদে নির্বাচন করব, তাই আমার পথের কাঁটা আমি আগে থেকেই সরিয়ে ফেলতে চাই। এমপি সাহেব তো একটা দুইটা নয়, 5টা বিয়ে করেছে। আপনাদেরকে কতটুক সুখে রেখেছে সেটা আমার জানা নেই। তাই আপনারা যদি আমার কথা মতো কাজ করেন, আপনাদের যত টাকা লাগবে আমি আপনাদের দেব। এই নিন, শুধু কথায় না, কাজে আমার পরিচয়। এত টাকা? আমার কথা মতো যদি আপনারা কাজ করেন, এরকম 1 ব্রিফকেস না, 10 ব্রিফকেস টাকা আপনাদেরকে আমি দেব। ঠিক আছে, আপনি যেভাবে বলতেছেন ঠিক সেভাবে কাজ হবে। আমরা আমরা এমপি সাহেবকে বিষ খাই মেরে ফেলবো। হ্যাঁ, মেরে ফেলবো। না না, সেটা হবে না। যে বিষটা আমি আপনাদেরকে দেব, সেই বিষটা এমপি সাহেবকে খাওয়াতে হবে। কারণ বাজারের বিষের মধ্যে ভেজাল থাকতে পারে, সেই বিষ খেলে এমপি সাহেব নাও মরতেন। তাই আমি বাজার থেকে যে বিষটা এমপি সাহেবের জন্য এনেছি, এই বিষটা যদি একবার এমপি সাহেব খায়, তাকে আর কেউ বাঁচাতে পারবে না। ঠিক আছে, তাহলে আমাদেরকে বিষের বোতলটা দিয়ে দেন। এই নিন বিষের বোতল। এই বিষটা এমপি সাহেবকে এমন ভাবে খাওয়াবেন যেন কিছুতে এমপি সাহেব সেটা বুঝতে না। আর এমপি সাহেবের খেল একবার খতম হয়ে গেলে আপনাদের শুধু টাকাই আর টাকা। অনেক টাকা পাবেন আপনারা, আপনারা একদম লালে লাল হয়ে যাবেন। তাহলে আর দেরি না করে কাজে লেগে পড়ুন। কোহিনূর, দেখলাম তোমার বাবা এসেছিলেন। তোমার আম্মা নাকি অনেক অসুস্থ? হ্যাঁ, আব্বার সাথে আপনার দেখা হয়েছিল? হ্যাঁ, বাসার গেটের সামনে দেখা হল। আব্বা আপনাদের কিছু বলছে? হ্যাঁ, বললো তো তোমার আম্মার শরীর অনেক খারাপ। আচ্ছা, তুমি কি যাবে নাকি তোমার মাকে দেখতে? আরে না না, আমার মায়ের শরীরটা প্রায় সময় খারাপই থাকে, কখন একটু ভালো আবার কখন একটু খারাপ। হাসপাতালে নিয়ে গেলে ঠিক হয়ে যাইব। হ্যাঁ, আমিও তোমার আম্মাকে একই কথা বলে দিয়েছি, দ্রুত যেন তোমার আম্মাকে নিয়ে হসপিটালে যায়। ওরা যে আব্বার সঙ্গে খারাপ আচরণ করছে, এইটা হয়তো আব্বাকে দেখে এমপি সাহেব বুঝতে পারেন নাই। কি হলো, তুমি কিছু ভাবছো? না না, কিছু না। আসলে আমার মায়ের লেগে চিন্তা করতে করতে আমার আব্বার মুখটা কেমন হয়ে গেছে দেখছেন? হ্যাঁ, আমি সেটা তোমার বাবার চেহারা দেখেই বুঝতে পেরেছি। আচ্ছা শোনো, তুমি এই বিষয় নিয়ে একদম নিশ্চিন্তে থাকো, তোমার আম্মার কিচ্ছু হবে না। আরে আমি তো আছি, তাই না? আমি যতদিন আছি তোমার ফ্যামিলির কোনো সমস্যার মধ্যে আমি দিব, ইনশাআল্লাহ। শোন তোরা, এমপি সাহেব কিন্তু আমাদের সবাইরে ঠকাইছে। সে ঘরে বউ থাকতে একটার পর একটা বিয়ে করছে। এখন এসেছে আমাদের সময়, আমরা প্রতিশোধ নেব। প্রতিশোধ কিভাবে প্রতিশোধ নেব? শোন, আমাদের দুইজনের এক কোটিপতি টাকাওয়ালার সাথে কথা হয়েছে। তিনি আমাদেরকে ডেকেছিলেন এবং তার সাথে আমাদের কন্ট্রাক্ট হয়েছে। সে বলেছে আমরা কোনোভাবে যদি এমপি সাহেবকে একবার মেরে ফেলতে পারি,
তাহলে তিনি আমাদেরকে এত পরিমাণ টাকা দেবেন যে আমরা সারা জীবন বসে খাইতে পারবো, তাই নাকি? হ্যাঁ। এই দেখ, বিষের বোতল। এই বিষ যদি আমরা কোনোভাবে এমপি সাহেবকে খাওয়াতে পারি তাহলে আমরা রাতারাতি অনেক টাকার মালিক হব, আমাদের পুরো জীবনটাই পাল্টে যাবে। আমরা এই কাজটা এমপি সাহেবের ছোট বউকে দিয়ে করাবো, আর কাজটা এমন ভাবে করাবো যে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। আপনারা আমার এইভাবে ধরে আনলেন কেন? চুপ, একদম চুপ কর, একটা কথাও তুই বলবি না, তোকে বলে দিলাম। আচ্ছা, আমরা তোকে যা বলবো তুই শুধু তাই করবি। আবার কি করতে হবে? কি করতে হবে? এই দেখ, বিষ, এটা পুরোটা বিষ কৌশল এমপি সাহেবকে খাওয়াই দিবি তুই। না না, আমি এত বড় পাপ কাজ করতে পারবো না। ও আচ্ছা, করতে পারবি না? তাহলে তোকে এই দুনিয়া থেকে বিদায় করে দিব। এবার বল, করতে পারবি কিনা? না না, আমি এই পাপ কাজ করতে পারবো না। আপনি আমার দিয়ে এত বড় পাপ কাজ করেন না। এখনো সময় আছে, বল করতে পারবি কিনা? না না, আমি এত বড় বেইমানি কাজ করতে পারবো না। আপনারা আমারে ক্ষমা করেন, আমি এত বড় বেইমানি করতে পারবো না। ক্ষমা? তাও আবার তোকে? এই তোরা হা করে কি দেখছিস? তাকিয়ে মার ওকে। স্যার, আমার আর মায়ের না, আপনারা দয়া করে আমার আর মায়ের না। বড় বউ, ছোট বউ, আরে তোমরা গেলে কোথায়? কি ব্যাপার ছোট বউ, তোর মন খারাপ কেন? না না, মন খারাপ না তো। এই যে কোহিনূর, আমরা তো তোমাকে ছোট বোনের মতোই আদর করি, অনেক ভালোবাসি তোমাকে। তারপরে তো তোমার মন খারাপ থাকার কোনো কারণই নেই। তুমি মন খারাপ করে কিসের জন্য আছো? ছোট বউ, সত্যি কি আমার বড় বউরা তোমাকে নিজের বোনের মতো করে ভালোবাসে? হ্যাঁ, ওনারা আমাকে অনেক ভালোবাসে, আর এতই ভালোবাসে যে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। দেখেছেন তো, দেখেছেন? আপনি যে ওদের কথা বিশ্বাস করেন না, এখন নিজে কানেই শুনুন, আপনার ছোট বউ বলছে আমরা তাকে কত ভালোবাসি আর কত আদর সোহাগ করি। দেখেছেন? আপনি শুধু মনে করেন আমরা ছোট বউকে দেখতেই পারি না, আসলে আমরা ছোট বউকে এখন ছোট বোনের মতো ভালোবাসি। ছোট বউ অনেক ভালো একটা মেয়ে। সকালবেলা ঘুম থেকে উঠেই বলে, বড় আপারা আপনারা কি খেয়েছেন? যে আমাদের এত খেয়াল খবর রাখে, তাই কি আমরা ভালোবেসে না থাকতে পারি বলেন? আপনি এটা কি ধরনের কথা বললেন বলেন তো? যা, তোমাদের পাঁচ বউকে দেখে আমার খুব ভালো লাগছে, গর্বে আমার বুকটা ভরে যাচ্ছে। এইভাবেই তোমরা মিলেমিশে থাকবে, কেমন? কোহিনূর, 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 এই তোর কি হয়েছে কোহিনূর? আরে বিষ, বিষ খাইছে? কোহিনূর, কোহিনূর, এই কে কোথায় আছো? এই তোমরা কোথায়? তাড়াতাড়ি এসো। আরে কি ব্যাপার? কি হয়েছে? কোহিনূর বিষ খেয়েছে। হায় আল্লাহ, ছোট বউটা কি করছে? হ্যাঁ, ছোট বউ, ছোট বউ, কি হলো তোমার? তুমি কেন বিষ খাইলা? তোমার কিসের এত কষ্ট হচ্ছিল? আরে কান্নাকাটি থামাও তো, একটা কাজ করো, ওকে ধরে বাইরে নিয়ে এসো, আমি অ্যাম্বুলেন্স কল দিচ্ছি। ছোট বউ, তুমি সত্যি করে একটা কথা বলো তো, তুমি বিষ খেয়েছিলে কেন? আপনি তো বলতেন আপনার ছোট বউ নাকি অনেক ভালো মানুষ, খুব ভালো। আজকে একদম সব ভালো বের হয়ে গেছে। কি বের হয়ে গেছে? আপনার ছোট বউয়ের আরেকটা ছেলের সাথে প্রেম ভালোবাসার সম্পর্ক ছিল, আর ওর বাবা জোর করে আপনার সাথে বিয়ে দিয়েছে, আর এই জন্যই আপনার ছোট বউ বিষ খেয়ে আত্মহত্যা করতে চেয়েছিল। তোমাদের এত বড় সাহস, ছোট বউকে নিয়ে আর একটা বাজে কথা বললে তোমাদের চারজনকে মারতে মারতে বাড়ি থেকে বের করে দিব। এমন মারবো যে তোমরা নিজেরাও কল্পনা করতে পারবে।
এই ছোট লোকের বাচ্চাটার জন্য আপনি আমার গায়ে হাত তুললেন? আজকে কেউ আমার হাত থেকে বাঁচতে পারবে না, সবে মাত্র হাত তোলা শুরু করেছি। এই বিষের বোতল কোত্থেকে এলো? বলো বলো তোমরা, বিষের বোতল কোত্থেকে এলো? আশ্চর্য, আপনি কি আমাদেরকে সন্দেহ করতে চান? আমরা কি করে বলবো এই বিষের বোতল কোথা থেকে আসলো? আমরা কিছুই জানি না। তোমরা তাহলে কিছুই জানো না? আপনার ছোট বউ প্রেম করতো, প্রেম করে সে বিষ খেয়েছে, এখন তার ড্রাইভার আমাদের উপর চাপাইতে চাইতেছেন আপনি? ছোট বউ প্রেমের কারণে বিষ খেয়েছে, তাই না? ওয়েট, তাহলে আজকে এই বিষের বোতলের আসল রহস্য তোমাদেরকে বলবো। এই বিষের বোতল, খালেদ, তুমি আমার একজন বিশ্বস্ত বন্ধু, একজন ভালো বন্ধু। তুমি আজ পর্যন্ত আমার ভালো ছাড়া কখনো খারাপ চাওনি। আমি অনেকভাবেই তোমাকে পরীক্ষা করে দেখেছি, বাট তুমি আমার প্রকৃত বন্ধু। কিন্তু কি ব্যাপার বন্ধু, তোমার হাতে বিষের বোতল কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। বন্ধু, তুমি তো জানো আমি 5টা বিয়ে করেছি। আমার টাকা পয়সা ধন সম্পত্তির কোনো কিছুরই অভাব নেই, আমার কিন্তু শত্রুরও অভাব নেই। আমি এটাই বুঝতে পারছি না যে আমার বউরা যেন প্রতিপক্ষের সাথে মিশে আমার সাথে বেইমানি না করে, তাই তাদেরকে একটু পরীক্ষা করতে চাই। একদম ভালো একটা আইডিয়া তোমার মাথায় এসেছে বন্ধু। তোমার লাইফটা না আসলেও এতগুলো বউয়ের মধ্যে রিক্সে পড়ে যায়। এর জন্যই তো আমি ভেবেচিন্তে এই বুদ্ধিটা বের করেছি। আচ্ছা, এখন বলো আমাকে কি করতে হবে? শোনো বন্ধু, প্রথমে তুমি আমার বড় 2জন বউকে ডাকবে, তাদের হাতে এই বিষের বোতলটা দেবে এবং এই ব্রিফকেস ভর্তি টাকাটাও দেবে, দিয়ে বলবে আমাকে বিষ খাইয়ে মেরে ফেলতে। এরপর আমার বউদেরকে একটু টাকার লোভ বেশি দেখাবে, যাতে করে কাজটা করতে ওরা দ্বিধাবোধ না করে। আমি জানি আমার ওই 2 বউয়ের কথা আমার অন্য সব বউরা শোনে। ঠিক আছে বন্ধু, তুমি যেভাবে বলবে সেভাবেই হবে। আর একটা বিষয়, তুমি যে এই বিষয়টা আমার কথা মতো করছো, এটা যেন কোনোভাবেই আমার বউরা না জানতে পারে, একটু সাবধান থাকবে। আরে বন্ধু, এটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না। তোমার কোনো বউ আমাকে এখন পর্যন্ত দেখেনি, তারা সেটা বুঝতে পারবে। তুমি একদম নিশ্চিন্তে থাকো তো। এই নাও বিষের বোতলটা রাখো। এই বিষের বোতল আমি আমার বন্ধু খালেককে দিয়েছিলাম পরীক্ষা করার জন্য, বাট এই বিষের বোতল ওর হাতে কি করে এলো আর ও কেনই বা বিষ খেলো, এর উত্তরটা তোদেরকে দিতে হবে। খালেক, খালেক। বন্ধু, তোমার বউদের তারিফ করতে হয়, যারা টাকার লোভে তোমাকে মেরে ফেলার জন্য বেইমানি করে। আমার মনে হয় তোমার একমাত্র বউ হওয়ার যোগ্যতা রাখে তোমার এই ছোট বউ। সে একটা গরিব ঘরের মেয়ে হয়েও তার মধ্যে কোনো লোভ, লালসা, হিংসা নেই। আর তোমার এই 4 বউ, তাদের রক্তে রক্তে একদম বেইমানি। ছোট বউ, তুমি একদম নির্ভয়ে বলো, এই বিষের বোতল তোমার কাছে কি করে এলো আর তুমি কেনই বা বিষ খেলে? আপনি যেহেতু সবকিছু জেনেই গেছেন, তাই আমি আর কিছু লুকাতে চাই না। ওরা 4 জন আমাকে বিষের বোতলটা জোর করে দেয় আপনাকে খাওয়ানোর জন্য। আমি আপনাকে খাওয়ানোর জন্য রাজি হই না বলে ওরা আমাকে অনেক মারধর করে। তাহলে তুমি আমাকে বিষটা কেন খাওয়ালে না? আমি যখন আপনাকে বিষটা খাওয়াতে যাচ্ছিলাম, আপনার মায়া ভরা মুখটা বারবার আমার চোখের সামনে ভেসে উঠতেছিল, আমার বিবেকে বারবার বাধা দিচ্ছিল। আপনি আমার মতো একটা গরিব ঘরের মেয়েকে বিয়ে করে স্ত্রীর সম্মান দিয়ে বাড়িতে নিয়ে এসেছেন, আমি কিভাবে আপনাকে বিষ খাওয়াবো? কিন্তু ওদের কথায় যদি রাজি না হইতো, ওরা আবার আমাকে মারধর করত। তাই আমি সহ্য করতে না পেরে নিজেই বিষটা খেয়ে পিছিয়ে ছেড়ে চলে যেতে চেয়েছি। আমি আপনাকে কখনো বিষ খাওয়াতে পারবো না, কখনো না। বেঈমানের বাচ্চারা, শুধুমাত্র তোদেরকে পরীক্ষা করার জন্য আমি এই খেলাটা খেলেছিলাম। তোরা না অনেক বড় লোকের মেয়ে, অনেক বড় সোসাইটির মেয়ে, শিক্ষা নেই। এই গরিবের মেয়ের কাছ থেকে শিক্ষা নে।
তোরা আমাকে মেরে ফেলার জন্য, আমাকে বিষ খাওয়ানোর জন্য ওকে বাধ্য করেছিলি, বাট ওর বিবেক ওর কাছে বাধা দেয়, তাই বিষটা ও নিজেই খেয়ে নিল। আমি চাইলেই তোদের 4 জনকে এই মুহূর্তে পুলিশের হাতে তুলে দিতে পারতাম, কিন্তু সেটা করব না। তোরা এই মুহূর্তে আর বাড়ি ছেড়ে বেরিয়ে যা। আমি চাই না তোদেরকে পুলিশের হাতে তুলে দিয়ে আমার মান সম্মান নষ্ট কর। প্লিজ আমাদেরকে আপনি ক্ষমা করে দিন প্লিজ। আর কখনো হবে না, আমরা এমনটা করবো না। কি ক্ষমা করব? তাও তোদেরকে? তোদের কোনো ক্ষমা নেই, বেঈমানের কোনো ক্ষমা হতে পারে না। তোরা আমার সাথে বেঈমানি করেছিস, তোদেরকে যদি আমার বাসায় রাখি নেক্সট টাইম আবার তোরা বেঈমানি করবি। সো তোদেরকে আমার বাসায় রাখার কোনো প্রয়োজন নেই। এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা। আর হ্যাঁ, আজকে থেকে শুধুমাত্র একটা মাত্র বউ থাকবে আমার, সে হচ্ছে আমার ছোট বউ। বেরিয়ে যা, যা বলছি। আরে কি বলছেন আপনি এসব? দয়া করে এমন কথা বলবেন না, আমাদেরকে ক্ষমা করে দিন আপনি। হ্যাঁ, আমাদেরকে ক্ষমা করে দিন। চুপ, একদম চুপ। তোদের মতো লোভী মানুষের আমার কোনো প্রয়োজন নেই। যা বলছি, বেরিয়ে যা। যা। ছোট বউ, তুমি চাইলেই কিন্তু আমাকে এই কথাগুলো আগেই বলতে পারতে। আমি কখনোই চাইনি আমার জন্য আপনার কোনো ক্ষতি হোক, তাই আমি আপনাকে মুখ ফুটে কখনো বলতে পারি না। আমার মাথায় কিছু কাজ করতেছে না, তুমি কিছু করতে পারবা?